দাঁত কেন নড়ে যায়? বয়সের সঙ্গে সঙ্গে নড়ে পড়ে যাবে এবং সেটাই স্বাভাবিক। পড়ে যাওয়া দাঁত যদি আপনি ১২ ঘন্টার মধ্যে ডাক্তারবাবুর কাছে নিয়ে যেতে পারেন, সেক্ষেত্রে কিন্তু সেই দাঁতটাকে আপনার ফিক্স করে দেওয়ার সম্ভাবনা থাকলেও থাকতে পারে। একটা দুধের দাঁত আর একটা স্থায়ী বা পার্মানেন্ট দাঁত। দুধের দাঁত তো নড়েই না। সেই সিচুয়েশনটা কখন হয়? নমস্কার, আমি ডক্টর হিমাদ্রি চক্রবর্তী। আজকে আপনাদের সঙ্গে একটা টপিক নিয়ে ডিসকাশন করব, যে টপিকটা হয়তো বিভিন্ন সময় আলাদা আলাদাভাবে মিডিয়ায় শুনেছেন, আমিও বলেছি, কিন্তু একসঙ্গে কম্পাইল করে বলা হয়নি। আজকে বলব টপিকটা কি। টপিকটা হচ্ছে দাঁত নড়ে কেন। দাঁত নড়লে কি করতে হয় সে নিয়ে তো অনেকবার আগে বিভিন্ন ভিডিওয়ে বলেছি। আজকে বলি দাঁত নড়ে কেন। এবার আমরা যদি এই প্রবলেমটা বুঝতে চাই দাঁত নড়ে কেন, প্রথমে বোঝা উচিত যে দাঁত তো আমাদের, এটা আমরা সবাই জানি যে দু ধরনের দাঁত হয়। একটা দুধের দাঁত আর একটা স্থায়ী বা পার্মানেন্ট দাঁত। দুধের দাঁত তো নড়ে, কারণ দুধের দাঁত না নড়লে পার্মানেন্ট দাঁতটা উঠতেই পারে না। এবার দুধের দাঁতটা নড়ে কেন? পার্মানেন্ট দাঁতটা নিচ থেকে দুধের দাঁতের গোড়াটা বা রুটটায় প্রেশার দেয় বলে রুটটা আস্তে আস্তে ক্ষয়ে যায় এবং সেটা ছোট হয়ে যায়, এবং ছোট হয়ে যায় বলেই ওপরে দুধের দাঁতটা নড়তে থাকে। এই পার্মানেন্ট দাঁতটা যখন উঠবে তখন যেটা হবে, সেটা অসুবিধাটা হচ্ছে পার্মানেন্ট দাঁতটা দুধের দাঁতটা পড়ে যাওয়ার পর উঠবে, এই ঘটনাটা যেটা সবচেয়ে বড় অসুবিধা, সেটা হচ্ছে অনেক সময় আছে দুধের দাঁতটা নড়েই না। সেই সিচুয়েশনটা কখন হয় সেটা হচ্ছে, এটা অনেকে ভাবতে পারেন যে এটা ভালো, আসলে এটা ভালো নয়। কারণ অনেক সময় তারপরে দেখবেন পার্মানেন্ট দাঁতটা দুধের দাঁতের পেছন থেকে উঠে এলো বা সামনে দিয়ে বেরিয়ে এসছে, সেক্ষেত্রে কিন্তু খুব মুশকিলের ব্যাপার হয়। কারণ পার্মানেন্ট দাঁতটা দুধের দাঁতের নিচে যে রুটটা, সেটাতে প্রেশার না দেওয়াতে তখন পার্মানেন্ট দাঁতটা বা স্থায়ী দাঁতটা অন্য বা এলোমেলো পথ দিয়ে বেরিয়েছে। অতএব দাঁত নড়ে যাওয়া সবসময় যে খারাপ তা নয়, দুধের দাঁতের ক্ষেত্রে তো নয়। সেক্ষেত্রে আমি বলবো যে যদি এরকম হয় যে দুধের দাঁত নড়ছেই না এবং বাচ্চার বয়স পেরিয়ে যাচ্ছে দুধের দাঁত নড়ার, সেটা কি করে বুঝবেন? সেটা হচ্ছে যে বাচ্চাদের স্কুলের আশেপাশে তার সমবয়স্ক অন্যদের দাঁত নড়তে শুরু করেছে, পড়তে শুরু করেছে, আপনার বাচ্চা পড়ছে না। সেক্ষেত্রে আপনি দেখুন বাচ্চা কি ধরনের খাবার খাচ্ছে। সে কি শক্ত খাবার, মানে ফল মূল, এগুলো কি চিবিয়ে খাচ্ছে? যদি না খায় তাহলে ব্যবস্থা করুন। আজকালকার দিনের এই মডিফাইড ফুড, যেখানে বিভিন্ন রকম নুডলস পাস্তা খাওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু অনেক সময় আমরা দেখছি যে দাঁত কিন্তু নড়ে পড়ছে না, দুধ দাঁত। এটা গেল দুধ দাঁতের অসুবিধে। দ্বিতীয় হচ্ছে যে দাঁত যে নড়ে যায়, এই ধারণাটা আগে খুব ছিল যে দাঁত বয়স হলে কিন্তু নড়ে পড়ে যায়। আসলে সেটা কিন্তু ঠিক নয়। কারণ যে সময়কার কথা আমরা বলছি, সে সময় যেহেতু দাঁতের ট্রিটমেন্ট, এর ডায়াগনোসিস এবং ট্রিটমেন্ট খুব ভালো ছিল না, সেজন্য দাঁতের কেয়ারও তত বেশি হতো না, বা দাঁত অল্প স্বল্প যদি নড়ে যেত, যার কারণটা নিয়ে বলবো, সেক্ষেত্রে কিন্তু তার কোনো চিকিৎসার ব্যবস্থা ছিল না। ফলে ক্রমাগত নড়তে 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 দাঁত পড়ে যেত। এবং যেহেতু আগেকার দিনে দাঁতের হাইজিন মেনটেন করার জন্য অত ভালো রকম জিনিস ছিল না, অনেকেই গুল ছাই দিয়ে দাঁত মাজতেন, তখন ধরে নেওয়া হতো দাঁত নড়ে বয়সের সঙ্গে সঙ্গে নড়ে পড়ে যাবে এবং সেটাই স্বাভাবিক। সেটা কিন্তু একদমই স্বাভাবিক নয়। আসলে মেইন প্রবলেমটা হচ্ছে যে এইটা আমাদের ধারণাটা থাকলেও স্বাভাবিক নয়। এই কারণেই বলছি যে কই বয়সের সঙ্গে সঙ্গে তো আপনার হাত, চোখ, নাক এগুলো খুলে পড়ে না, তাহলে দাঁত কেন খুলে পড়বে? অতএব এইটা কিন্তু অস্বাভাবিক ঘটনা। প্রথমে যদি আমরা এটা বুঝি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে দাঁত কেন নড়ে যায়। প্রথমেই তো দুধের দাঁতের নড়ে যাওয়ার কথা বললাম। এখন যেটা বলছি সেটা হচ্ছে, প্রথম যে কারণটা দাঁত নড়ে পড়ে যেতে পারে সেটা হচ্ছে কোনো একটা চোট আঘাত। আপনি কোথাও পড়ে গেলেন, বা আপনার চেনাশোনা কেউ কোথাও পড়ে গেল, বা কোথাও কিছু ধাক্কা খেলো, এরকম সিচুয়েশনে সেই দাঁতটা নড়ে যেতে পারে। এবং অনেক সময় হতে পারে যদি আঘাতের মাত্রা অত্যন্ত বেশি হয়, দাঁতটা পড়েও যেতে পারে। যদি এটাই হয় সেক্ষেত্রে তো চিকিৎসা আছে। সেক্ষেত্রে ডাক্তারবাবুর কাছে যাবেন, তিনি দাঁতটা নড়ে গেলে দাঁতটাকে কীভাবে ফিক্স করা যায় সেই ব্যবস্থা করবেন। বা যদি দাঁতটা নড়েও যায় বা পড়েও যায়, যেটা বলছি, সেক্ষেত্রে আহ, আপনাদের জ্ঞাতার্থে জানাই, পড়ে যাওয়া দাঁত যদি আপনি ১২ ঘন্টার মধ্যে ডাক্তারবাবুর কাছে নিয়ে যেতে পারেন, সেক্ষেত্রে কিন্তু সেই দাঁতটাকে আপনার ফিক্স করে দেওয়ার সম্ভাবনা থাকলেও থাকতে পারে। কিন্তু আপনি কিভাবে নিয়ে যাবেন? আপনি কি পলিথিনের প্যাকেটে করে বা হাতে করে নিয়ে যাবেন? না। সেক্ষেত্রে নিয়ম হচ্ছে একটা কন্টেনারে ঠান্ডা দুধ নেবেন,
সে দুধটা কাঁচা দুধ হতে পারে, মানে ফোটানো নয়, এরকম জাস্ট হোমোজেনাইজড একটা দুধ বা পাস্টুরাইজড দুধ। ঠান্ডা দুধের মধ্যে দাঁতটাকে রাখবেন এবং চেষ্টা করবেন 12 ঘন্টার মধ্যে আপনার ডাক্তারবাবুর কাছে যেতে। তিনি যদি সেটা সম্ভাবনা থাকে, কারণ 12 ঘন্টার মধ্যে গেলে কিন্তু দাঁতটা লাগিয়ে দেওয়ার সম্ভাবনা থাকে। এই দাঁতটা যদি পড়ে যায় সেক্ষেত্রে বললাম, যদি পড়ে না যায় সেক্ষেত্রে যেটা হতে পারে, দাঁতটা নড়ছে কিন্তু পড়েনি, সেক্ষেত্রে কিন্তু ফিক্স করে দেওয়া যেতে পারে যদি চোট আঘাতের জন্য হয়। দ্বিতীয় যে কারণটা দাঁতটা নড়ে যায় সেটা হচ্ছে পেরিওডন্টাইটিস বা মাড়ির এবং সঙ্গে সঙ্গে হাড়ের অসুখ। হাড়টা ক্ষয়ে গেলে দাঁতের সাপোর্ট কমে যায়, সেই সঙ্গে সঙ্গে নড়ে যায়। এইবার এই নড়ার সম্ভাবনা কাদের বেশি থাকে? যাদের এই অসুখটা হয়। এবং অসুখটা কাদের হয়? যাদের ওরাল হাইজিন নিয়ে প্রবলেম আছে, ফ্যামিলিতে এই অসুখের হিস্ট্রি আছে, যাদের ডায়াবেটিস আছে এবং ডায়াবেটিসটা খুব একটা কন্ট্রোল নয়, যাদের ওরাল হাইজিন বা মুখের স্বাস্থ্য অনেক দিন ধরে নেগলেক্টেড, বা পেশেন্ট খুব হেভি স্মোকার, এই সমস্ত ক্যাটাগরির পেশেন্টদের কিন্তু দাঁত নড়ে যাওয়ার সম্ভাবনা অন্যদের থেকে বেশি থাকে। এই ধরনের পেশেন্ট যারা আছেন, যাদের দাঁত অল্প অল্প নড়তে শুরু করেছেন, এই জিনিসটাকে ভাববেন না নিজের থেকে ঠিক হয়ে যাবে, কারণ এইগুলো হচ্ছে প্রোগ্রেসিভ মোবিলিটির কারণ। যদি এই কারণগুলো আপনার থাকে সেক্ষেত্রে কিন্তু দাঁত দিন দিন আজকে কম থাকলেও কালকে বেশি, পরশুদিন আরো বেশি, তারপরের দিন আরো বেশি বাড়তে থাকবে। অতএব ভাববেন না এটা নিজের থেকে ঠিক হয়ে যাবে। যদি দেখেন দাঁতটা বেশ কিছুদিন ধরে নড়ছে, সেক্ষেত্রে ডাক্তারবাবুকে যান, তিনি বলে দেবেন যে কিভাবে আপনি দাঁতকে রক্ষা করতে পারবেন। সে নিয়ে আরেকদিন কোনোদিন ডিসকাশন করা যাবে। কিন্তু মনে রাখবেন, আপনি যদি অপেক্ষা করে একদম নড়া অবস্থায় নিয়ে যান সেক্ষেত্রে কিন্তু ডাক্তারবাবুর জন্য খুব ডিফিকাল্ট হবে সিচুয়েশনটা রাখা। কারণ এই অনুরোধ আমাকে হামেশাই পেতে হয় যে ডাক্তারবাবু দাঁতটা, আপনি বলেছেন যে দাঁতটা, বিভিন্ন জায়গায় বলেছেন যে দাঁতটা রাখা যায়, নড়ে গেলেও স্প্রিন্টিং করে এটা রেখে দিন। আমি অনেক সময়ই দেখি, বলি যে 80% দাঁত রাখা যায়, 20% রাখা যায় না। এই 20% ক্যাটাগরিতে দেখি তারা এমন স্টেজে আমার কাছে দাঁতটা নড়া অবস্থায় নিয়ে এসেছেন যে সত্যি সত্যি বৈজ্ঞানিক উপায়ে কিন্তু রাখা পসিবল নয়। এবং যদি সায়েন্টিফিক্যালি জিনিসটা রাখা পসিবল না হয়, বা রাখলেও হয়তো তার ট্রিটমেন্টের, চিকিৎসার স্থায়িত্ব বা মেয়াদ 1-1.5 বছর, 2 বছর, সেক্ষেত্রে আমি বলি এই ক্ষেত্রে দাঁতটা রাখার কোনো মানে হয় না। কারণ এই দাঁতটা রাখার পিছনে যে খরচা এবং এফোর্ট যাবে সেটা কিন্তু সত্যিকারের আমাদের এই দাঁতটা রাখার জন্য যে পরিশ্রমের ফসল হিসেবে আমরা যেটা পাবো সেটা কিন্তু সত্যি সত্যি ওর্থ নয়। সেই কারণে আপনাদের যেটা বলছি সেটা হচ্ছে যে দাঁত যদি নড়তে শুরু করে, প্রথমেই একদম বিগিনিং ফেজে আসুন। এবার দাঁত নড়েছে আপনি কি করে বুঝবেন? কারণ অনেক সময় আমার কাছে পেশেন্ট আসে, তারা বলে না আমার তো দাঁত নড়ছেই না। অথচ আপনি আহ, দাঁত নড়েছে এটা কিন্তু আমরা পরিষ্কার বুঝতে পারি। এবার এর ইন্ডিকেশন কি? যদি আপনি বছরে অ্যাটলিস্ট একবার একজন দাঁতের ডাক্তারবাবুর কাছে যান, তিনি তো দেখে বলে দিতে পারবেন দাঁতটা নড়ছে। অথবা আপনি এই স্টেজে অব্দি ওয়েট করবেন না যে দাঁতটা আহ, আপনি জিভ দিয়ে ঠেললে নড়ছে, তখন কিন্তু তার মানে সেটা প্রচন্ড রকম একটা মোবাইল স্টেজ। সেখান থেকে কিন্তু দাঁতটাকে রিভার্ট করা সত্যি আমাদের জন্য চ্যালেঞ্জিং এবং ডিফিকাল্ট হয়ে যায়। সবচেয়ে বড় কথা হচ্ছে, আপনি যদি মনে করেন যে আপনার এই যে সিচুয়েশনগুলো বললাম, যে আপনার মাড়ি রোগ আছে, বাড়িতে মাড়ি রোগের হিস্ট্রি আছে, আপনি ডায়াবেটিক, খুব একটা কন্ট্রোল ভালো নয়, আপনি স্মোকার, সেক্ষেত্রে যে দাঁতগুলো আপনার মুখের দাঁত যেগুলো আছে সেগুলোকে আপনি নিজে সেলফ এক্সামিন করুন। আয়নার সামনে দাঁড়ান, নিজের দুটো আঙুল দিয়ে সেই দাঁতগুলোকে ধরুন এবং ধরিয়ে দাঁতগুলোকে হালকা মোবিলিটি ক্রিয়েট করার চেষ্টা করুন। আপনাদের সত্যি বলছি, যদি লাইট মোবিলিটিও থাকে, আপনার এই হাতের দুটো আঙুল, এই থাম্ব এবং ইন্ডেক্স ফিঙ্গারের এই প্যাড ভীষণ সেন্সিটিভ। সে কিন্তু আপনাকে বলে দেবে যে আপনার দাঁত অল্প বিস্তর নড়ছে। শুধুমাত্র জিভের মাধ্যমে যদি আপনি বোঝার চেষ্টা করেন দাঁতটা নড়ছে কি নড়ছে না, তাহলে কিন্তু আপনি সেটা বুঝতে পারবেন না। অতএব যত আগে আপনি ডাক্তারের কাছে গিয়ে এটা রিপোর্ট করবেন, তত নড়া দাঁত থেকে রিকভার করার পসিবিলিটি আপনার ক্ষেত্রে বাড়বে। আর যদি দাঁত একদম নড়েই যায় সেক্ষেত্রে তো আমি বলেইছি, অধিকাংশ ক্ষেত্রে ট্রিট করা যায়, এক্সেপ্ট কিছু সিচুয়েশন যেখানে একদমই কোনো হাড় নেই, বা সিচুয়েশনটা এতটাই খারাপ যে আশেপাশে কোনো দাঁত নেই যার সঙ্গে স্প্রিন্ট করতে পারবো, সব দাঁতই নড়ছে। সেক্ষেত্রে কিন্তু দাঁতের মায়া না করে দাঁত যতদূর সম্ভব তাড়াতাড়ি সম্ভব তুলে ইমপ্লান্ট বা অন্য কোনো বোন সেভিংস প্রসিজিওর করা উচিত। কারণ দাঁত কিন্তু আপনি রাখলে এরপর যদি হাড় ক্ষয়ে যায়, আপনি ইচ্ছা করলেও কিন্তু কোনো ফিক্সড ট্রিটমেন্টও করতে পারবেন না, বা আপনি যদি খোলা পড়া ডেঞ্চারও করেন
সেটাও কিন্তু খুব ভালো হবে না, কারণ আপনার হাড়ের সাপোর্টটাই চলে গেছে। অতএব দাঁত নড়ে যাওয়া সম্পর্কে ভীতি আর নয়, আপনাদের শুধু একটাই কথা বলতে চাই যে দাঁত নড়ে যাওয়া একটা সমস্যা, এটা কিন্তু কোনো স্বাভাবিক বা ন্যাচারাল ঘটনা নয় যদি না আপনি শিশু হন। অতএব একজন অ্যাডাল্ট পেশেন্টের দাঁত নড়ে যাওয়া একটা প্যাথোলজিক্যাল প্রবলেম, এটা নিজে থেকে নড়ে যায় না। নড়ে যাওয়াটা আপনার জীবনশৈলী এবং জীবন প্রক্রিয়ার মধ্যে কোনো একটা স্বাভাবিক প্রক্রিয়া নয়। অতএব দাঁত নড়লে সেটার চিকিৎসা আছে, কিন্তু যে কোনো রোগের মতন যত আর্লি, যত শুরুর দিকে আপনি দাঁতের রোগে যেতে পারবেন, তত ট্রিটমেন্টের আউটকাম ভালো হবে। এই দাঁত নড়া এবং দাঁত নড়া কিভাবে ঠিক করা যাবে এই সংক্রান্ত আরও একটি বিস্তারিত ভিডিও আমাদের এই চ্যানেলে অ্যাভেলেবেল। আমরা ডিসক্রিপশন বক্সে ওই ভিডিওটার লিঙ্ক এমবেড করে দিচ্ছি, ক্লিক করে সেই ভিডিওটা আপনারা দেখতে পারেন। আর সেই ভিডিওটা দেখলে আপনি আরও ভালো করে বুঝতে পারবেন দাঁত নড়ার কারণ এবং দাঁত নড়লে ট্রিটমেন্ট কি কি করা যায় এবং সেই ট্রিটমেন্টটা কতটা স্থায়ী হয় এবং সেই ট্রিটমেন্টের সাকসেস রেট কীরকম এবং তার টেকনিকও বা কী। অতএব দাঁত নড়া নিয়ে আর অযথা ভীতি করার দিন নেই। দাঁত কেন নড়ে যায় সেটা যদি আপনি বুঝতে পারেন এবং আপনি যদি বুঝতে পারেন যে দাঁত আপনার সত্যি নড়া শুরু হয়েছে, ঘরে বসে না থেকে নিকটবর্তী ডাক্তারবাবুর কাছে যান। আশা করি আপনার নড়া দাঁত পড়ে যাবে না। এই আশার বাণী দিয়ে এই এপিসোডটা শেষ করছি। আপনার সঙ্গে পরবর্তী একটা এপিসোডে আরও একটা ভালো কোনো টপিক নিয়ে ডিসকাস করব।